নমস্কার, হাওয়াকল অডিও স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের গল্প রিমি মুৎসুদ্দির কবির মৃত্যু। গল্পটি আমরা নিয়েছি হাওয়াকল প্রকাশিত রিমি মুৎসুদ্দির ছাতা হারানোর পরে বইটি থেকে। আজকে গল্প পাঠে থাকছেন ভাস্বতী সেনগুপ্ত এবং বিতান চক্রবর্তী। শরৎকালের আকাশে খুশির ঝলক, অথচ আকাশের দিকে তাকাতে পারেন না হিন্দুস্তানের বাদশাহ বাবর। আগ্রার আকাশে সূর্যের প্রবল তেজ চোখ ঝলসিয়ে দেয়। গরমে তার রেশমি কাপড় ভিজে একেবারে গায়ের সঙ্গে সেঁটে আছে। বাদশাহের বিশ্বস্ত অনুচর ও সঙ্গী তাহির আফতাববাজি এগিয়ে দেয় নরম সাদা রুমাল। একবার ঘাম মুছতেই রুমালটা ভিজে চুপসা হয়ে যাচ্ছে। তাহির অন্য আরেকটা নতুন রুমাল এগিয়ে দেয় শাহকে। হিন্দুস্তানের বাদশাহ বাবর জার আফশা বাগিচায় পরিভ্রমণ করছেন। তার দুই বেগমও সঙ্গে আছেন। ঠান্ডা ফলের রস আনতে নির্দেশ দিলেন সম্রাট। ফলের রস ও একটি সোনার থালায় কয়েকটা টাটকা সাদা আঙুর এলো সম্রাটের জন্য। বেগমরা সবাই ব্যস্ত শাহর মনোরঞ্জনের জন্য, কিন্তু সবার মনেই ক্ষোভ আছে। হাসি তামাশা ও শাহর প্রশংসার মধ্যেও সেই ক্ষোভ ঠিক নিজের জায়গা করে নিচ্ছে। এই যেমন গুলরুখ বেগমের অভিযোগ, শাহ তার পুত্র মির্জা কামরানের প্রতি বিশেষ নজর দেন না। দিলদার বেগম বাবরের দেওয়া আঙুর মুখে পুড়ে বললেন, আহা কি মিষ্টি এই ফল! আমার আলোয়ার না জানি কোথায় আছে এখন। এক টুকরো যদি বাছার মুখে তুলে দিতে পারতাম। বাছা আমার বড় হয়ে স্তক আমার থেকে দূরে। বাদশার সব বাগীদের শায়েস্তা করতেই তার কৈশোর যৌবন এক এক করে পেরিয়ে যাচ্ছে। দিলদার বেগমের দীর্ঘশ্বাস বাবরের কানে এসে লাগে। গুলবদন বেগমেরও মন খারাপ হয়ে যায়। প্রিয় ভাইদের অনুপস্থিতি এই আনন্দ সন্ধ্যায় যেমন কষ্ট দেয়, পিতার বিষাদাচ্ছন্ন মুখ আরো বেশি পীড়া দেয় তাঁকে। আঙুরের থলো পড়েই থাকে সোনার থালায়। একটা আনন্দ সন্ধ্যায় চরাচর জুড়ে বিষাদ ও রাগিনী বেজে ওঠে। শাহকে ক্লান্ত মনে হওয়ায় তাহির বিশ্রামাগারে তার শয্যা প্রস্তুত করার জন্য অনুমতি চায়, কিন্তু বাবর নির্দেশ দেন তিনি এখন বিশ্রামাগারে কিছুক্ষণ একা থাকবেন। তার লেখার সরঞ্জাম যেন সব প্রস্তুত থাকে। সম্রাটের খোয়াবগাহ এখন এক অদ্ভুত আচ্ছন্নতায় ঘেরা। সম্রাট সেখানে একাগ্র চিত্তে নিবিষ্ট তাঁর রচনায়। তাহির জানে বাদশাহ কখনো কখনো কবিতা লেখেন, দু এক ছত্র তাহিরকে পড়ে শোনান। আবার বেশিরভাগ সময়ই নিজের জীবনী লেখেন। এই জীবনী তিনি উপহার দেবেন তার জ্যেষ্ঠ পুত্র, সিংহাসনের উত্তরাধিকার মির্জা হুমায়ুনকে। আগ্রায় এবার এখনো বড় গরম।
খসখসের ঠান্ডা পানি খোয়াবগাহের ভিতরটা শীতল রেখেছে, তবুও শাহ ঘামছেন দরদর করে। তাহির সম্রাটের জন্য ঠান্ডা তরমুজের রস এনে রেখেছেন। সম্রাট আজ খুব অন্যমনস্ক, পানপাত্রে পানিও পড়ে রইল। সম্রাট লিখে চলেছেন। ঘরের বাইরে বসে তাহির ভাবার চেষ্টা করছে, কি এমন চিন্তা শাহর? তাহির জান, বাদশার গলা শুনে তাহির নিচু হয়ে ঝুঁকে কদমবুসি করে সিধে হয়ে দাঁড়ায়, চোখ মাটিতে। সম্রাটের মুখের দিকে সোজাসুজি তাকানো অন্যায়। বাদখাশানের জঙ্গলে একবার এক বৃদ্ধ চাষি আমাকে চিনতে না পেরে বলেছিল সে মির্জা বাবরকে খুঁজছে। মির্জা বাবরকে পেলে সে নাকি তার সর্বশক্তি দিয়ে মির্জার মাথা কাটবে, না হলে নিজের প্রাণ বিসর্জন দেবে। তোমার মনে আছে তাহির, সেই বৃদ্ধের অশক্ত হাতে সামান্য একটা লাঠি যেন সর্বশক্তি দিয়ে মির্জা বাবরকে আক্রমণ করতে চেয়েছিল? তাহির মাথা নিচু করে। মনে আছে আলম্বনা, আমি তরবারি বার করতেই আপনি আমায় চোখের ইশারায় বারণ করলেন। আপনি পরম মমতায় সেই বৃদ্ধকে জিজ্ঞেস করলেন কেন তার মির্জা বাবরের প্রতি এত আক্রোশ। সেদিন জঙ্গলে সেই বৃদ্ধ গরিব পিতা আমাকে মারার জন্য হাতের লাঠিকেই তরবারি মনে করে দৃঢ়ভাবে প্রস্তুতি নিচ্ছিল। সে কি জানে ওস পাহাড়ে তার মেষপালক ছেলের মাথা আমি কাটিনি? আমারই বেগ আহমেদ তনবাল তার লোভ চরিতার্থ করতে কয়েকজন নিরীহ মেষপালক কিশোরের মাথা কেটেছিল সেদিন। নিজের কাছে নিজেই যেন কৈফিয়ত দিচ্ছেন, এভাবেই এখন কথা বলছেন সম্রাট বাবর। কর না দেওয়ার অপরাধে ওদের দণ্ডিত আমি সেদিন করিনি। আমি জানি কর ছাড়া আমাদের শাহী যেমন অচল, বেগম আমির ওমরাওদের সমস্ত বিলাসিতাও ওই কর থেকেই আসে। ওরা সবাই যৌথ সিদ্ধান্ত নিয়েছিল। আমি তো ঘটনাস্থলে সেদিন উপস্থিত ছিলাম না। অবশ্য বেগমদের মর্জির বিরুদ্ধে যাওয়ার মতন শক্তি তখন তরুণ বাবরের ছিল না। তাহির চুপ করে থাকে। সে নিজেও কৃষক সন্তান। সে জানে কৃষকেরা ইচ্ছা করে শাসনকর্তার সঙ্গে বিরোধ করে না। কত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় এক চাষি পরিবারকে। ফসল তো ফললেই হলো না, অবিরত লুটতরাজ চলে মির্জার বেগদের, বাইরে থেকে আসা দুশ্মনদের। নিজেরা আতপেটা খেয়েও কর তারা বাকি রাখতে চায় না, কারণ এই কর বাকি রাখার পরিণাম তাদের ঘরের মা, বোন, বিবি, বাচ্চা সবাইকে ভুগতে হবে। এ তো এক চাষির ঘরের বাচ্চাও জানে। তাহির এসব কিছুই বলে না। সম্রাটের মুখের ওপর কোনো কথা বলার অভ্যেস তার নেই। বাবরই কথা বলেন। জানো তাহির জান, সেই পিতার চোখে আমি ক্রোধ দেখিনি সেদিন। সেই চোখে যা ছিল তা একমাত্র পুত্র শোকের কাতরতা। না হলে আমি ক্ষমা করবার কে? তাহিরের মনে হলো তার হুজুরের মনের ওপর আজ অসম্ভব চাপ পড়েছে কোনো কারণে। জাহাপানা, রাত অনেক বাড়ল। এইভাবে প্রতিদিন রাত জেগে আপনার শরীরের ক্ষয় হচ্ছে। হাকিম সাহেব বারবার আপনাকে বিশ্রাম নিতে বলেন। তাহির তো বাবরের চাকর নয়, সবচেয়ে বিশ্বস্ত সহচর। তাহিরকে ধনী বেগ
আমির বানাতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাহির এতদিন ধরে বাবরের সঙ্গে থেকেও অন্য বেগদের মতন লোভী নয়। বাবরের সেনাদের মধ্যে এক পয়লা নম্বর সৈনিক হয়েও ওর মনে কুভারের সেই কৃষক তাহির এখনো বেঁচে আছে। বাবর সেই কৃষক তাহিরকে প্রবলভাবে অনুভব করেন, আর কষ্ট পান ভেবে সম্রাট বাবরের মধ্যেও কি কবি বাবর বেঁচে আছে এখনো? নিজেই নিজেকে প্রশ্ন করেন। তেমন কবিতা তো আর লিখতে পারেন না, যেমন তিনি লিখতেন সামারখান থেকে বিতাড়িত হয়ে হেরাটে আশ্রয় নেওয়ার সময়। তার নিজের লেখা একটা লাইন মনে পড়ে গেল। এই বিশাল দুনিয়ায় আমি নিজেকে ছাড়া আর কাউকে পেলাম না মনের মানুষ। আমার তামাম দুঃখ, আমার ভুল সবটাই আমি নিজেকেই করলাম সমর্পণ। সেই যে কতদিন আগে আয়েশা বেগম, তাঁর জীবনের প্রথম নারী, প্রথম ভালোবাসা, তরুণ বাবরকে ত্যাগ করলেন। আরো কত মানুষের বিশ্বাসঘাতকতা, অপমান সহ্য করতে করতে বাবর লিখেছিলেন, আমার সকল দুঃখের মাঝে দুঃখ হয়েই তুমি রইলে, আমার সকল ভুলের মাঝে একটা ছোট্ট চিরাগো না হয় তুমি জ্বালালে। শেষ রাতে বাবর ঘুমিয়ে পড়েছেন। কোথাও যেন একটা শোরগোল শুনতে পেলেন, খুব কাছেই। অভ্যেস বসে দ্রুত কোমরবন্ধ থেকে টেনে বার করলেন তার সবসময়ের সঙ্গী ধারালো একটা ছুরিকা। তরবারি হাতে তুলে নিতেও সময় লাগতো না তার বিশেষ, কিন্তু গোলমালটা স্পষ্টই একটা মেয়েলি কান্নার সুরের মতো শোনাচ্ছে, আর খুব চেনা সেই কান্নার আওয়াজ। ঘুমটা সবে একটু গাঢ় হয়েছিল, তাই প্রথম দিকে ঠাউর করতে পারেননি। কিন্তু এ তো দিলদার বেগমের কান্না। দ্রুত খোয়াবগাঁয়ের বাইরে এসে দেখলেন দিলদার বেগম হাপুস নয়নে ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদছে। কি বেগম, তুমি এমন কাঁদছো কেন? সম্রাট, আপনার শয়ন কক্ষে অনুমতি না নিয়ে ঢোকার মতো সাহবাদ আমি আজও এই বিপদের সময়ও হারাইনি। বিপদ? কি বিপদ? বাবর দ্রুত স্ত্রীর হাত ধরে ঘরে নিয়ে এলেন। আইভানের ওপর বসিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বেগম? আমাকে শীঘ্র বলো, আমার উৎকণ্ঠা হচ্ছে খুব। কান্নায় ভেঙে পড়ে দিলদার বেগম জানালেন, তার জোয়ান ছেলে আলোয়ার মির্জা ঘোরতর অসুস্থ। হাকিম জবাব দিয়েছে দ্রুত ছেলের কাছে যেতে চান তিনি, তাই বাদশার অনুমতি নিতে এসেছেন। বাবরের সমস্ত প্রাণ শক্তি যেন নিঃশেষ হয়ে এলো এই খবরটা শুনে। আলোয়ার তার খুবই সুদর্শন ও শক্তিমান ছেলে। কত স্বপ্ন তিনি দেখেন ছেলেদের নিয়ে। হুমায়ুন, কামরান, আলোয়ার, হিন্দাল সবাইকে নিয়ে এমন শক্তিশালী ফৌজ তৈরি করবেন যে শুধু সমগ্র ভারতবর্ষই নয়, একদিন তার বংশধররা ঠিক ফিরে পাবে তাদের পিতার মাতৃভূমি সামারখান্দ। কাল বিলম্ব না করে বাবর দিলদার বেগমের সঙ্গে রওনা দিলেন, গন্তব্য দেহলি। অসুস্থ আলওয়ার সেখানে হাকিম কবিরাজের চিকিৎসাধীন। সমস্ত পথ চিন্তা করতে করতে গেলেন কতটা অসুস্থ তার সন্তান। একটা জোয়ান ছেলে পারবে না রোগের সঙ্গে লড়াই করতে? তিনিও তো এই বৃদ্ধ বয়সে বিষের সঙ্গে লড়াই করে মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন। আলোয়ারও নিশ্চয়ই পারবে। সমস্ত পথ জুড়ে হিন্দুস্তানের বাদশাহ মোনাজাত করলেন। সম্রাট দিল্লি পৌঁছেই পেলেন সেই মারাত্মক খবর, সব শেষ।
আলোয়ার মির্জা আর নেই এই পৃথিবীতে। মর্মান্তিক শোকে বাবর স্তব্ধ হয়ে গেলেন। আর আলোয়ারের মা দিলদার পুত্র শোকে পাগল হয়ে গেলেন। বাদশাহর বেগম ভুলেই গেলেন তিনি বাদশাহের সামনে দাঁড়িয়ে আছেন। পাগলের মতো চিৎকার করে স্বামীকে এই শোকের জন্য দায়ী করলেন। বারবার বললেন, আমার আলোয়ারের কাছে আমি থাকলে সে কখনোই আম্মিকে ছেড়ে কোথাও যেত না। কেন কেন সম্রাট আলোয়ারের মাকে আগ্রায় ডেকেছিলেন? কেন ওই বাচ্চা ছেলেকে বারবার যুদ্ধে পাঠানো হতো? সমগ্র ভারতবর্ষকে যিনি এক শাসনের তলায় আনতে চলেছেন, ভারতের অধিপতি হওয়ার স্বপ্ন যার চোখে, সেই বাবরের চোখেও জল। নিজের স্ত্রীর প্রশ্নের উত্তরে শুধুমাত্র অশ্রু বিসর্জন করে চলেছেন। কি করে বোঝাবেন এই সদ্য পুত্রহারা মাকে? চাগতাই বংশের রাজকুমারদের ছোটবেলা থেকে যে বিষয়ে পারদর্শী হতে হয় তা হলো যুদ্ধ। আর যে কোনো বিষয়ে যতই দক্ষতা থাক, যুদ্ধবিদ্যায় পারদর্শী না হলে সবটুকুই ব্যর্থ। এর মধ্যে সাম্বাল থেকে চিঠি এসেছে। শাহজাদা হুমায়ুন গুরুতর অসুস্থ। দিল্লির পথে রওনা দিয়েছে শাহজাদা। আর সেই খবর পেয়ে কাবুল থেকে হুমায়ুনের মা মাহিম বেগমও দিল্লির পথেই রওনা দিয়েছেন। অসুস্থ হুমায়ুন দিল্লি এসে পৌঁছালে তার চোখে বাবর মৃত্যুর ছায়া দেখে আতঙ্কিত হলেন। মাহিম বেগমও কাবুল থেকে এসে পৌঁছেছেন। হুমায়ুনের রোগশয্যায় মাহিম বেগমের পাশে এসে বসলেন তিনি। মাহিম বললেন, বাদশাহর অন্য বিবি, অন্য সন্তান আছে, তাই তিনি নিশ্চিন্ত। কিন্তু আমার হুমায়ুন ছাড়া কোনো জগৎ নেই। খুব আহত হলেন বাবর। একদিকে পুত্রের অসুস্থতা, আরেকদিকে মাহিম বেগমের ভর্ৎসনা। শোকে দুঃখে কাতর হয়ে আবার শুরু হলো তাঁর রাত্রি জাগরণ। আল্লাহর দরবারে মোনাজাত। নিজের প্রাণের বিনিময়েও যেন সুস্থ হয়ে ওঠে তার প্রাণপ্রিয় হুমায়ুন। 2-3 মাস একভাবে ছেলের রোগশয্যায় এক পাশে বসে রইলেন। হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হয়ে কালিঞ্জরে চলে গেলেন হুমায়ুন। এরপর বাবরের রোগশয্যার পালা। লোকমতে দৃঢ়তর বিশ্বাস প্রতিষ্ঠিত হলো, ঈশ্বর তাঁর প্রার্থনা শুনেছেন। হুমায়ুনের অসুস্থতার মতোই বাবরের রোগের কারণও ছিল সেই একই পরিপাকজনিত সমস্যা। শাহী রন্ধনশালায় ভেসে উঠল কানাঘুষো, যে কানাঘুষোর নেপথ্যেও ছিল আর এক মাতৃস্নেহ ও সেই স্নেহসুধার রসে সিক্ত প্রতিশোধের কথকতা। হুমায়ুনের রোগশয্যায় রাত্রি জাগরণের ফলে বাবরের অজীর্ণ রোগ হলো। কিছু খেতে পারতেন না তিনি। শাহী পাচক আহমেদ চাসিম গিরকে একটা মশলার গুঁড়ো এনে দেন এক বৃদ্ধা রমণী। অসতিপর এই বৃদ্ধা রমণীর চোখের দিকে তাকাতে কেউই সাহস করতেন না। কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে সেই চোখে বিষাদ ও এক অসম্ভব তীব্রতা একই সঙ্গে দেখা যেত, যে তীব্রতায় সমস্ত সৃষ্টির মধুরতা ধ্বংস হয়ে যেতে পারে। বাবর তাকে মা ডাকতেন। নিজের মৃত মায়ের মর্যাদায় বসিয়েছিলেন তাকে। সুদূর দক্ষিণ থেকে সেই মশলা আনিয়েছেন বৃদ্ধা। পাচক দেখে বুঝল এলাচ ফলের গুঁড়ো। এলাচের গন্ধে রমণীর হাত দুখানি ভরপুর। সেই গন্ধে লুকিয়ে রয়েছে বাদশার মৃত্যুবান। একথা শাহী পাচক জানতেন না।
তাই রান্নায় পানীয়তে মিশল সেই মশলা। এলাচগন্দি খাবারে বাবরের অজীর্ণ রোগ সেরে যাবে এমনই আশা ছিল, কিন্তু ফল হলো উল্টো। বাবরের অসুস্থতা সমস্ত চিকিৎসার ঊর্ধ্বে চলে গেল। রোগ শয্যায় বাবর জানতে পারলেন সেই বৃদ্ধা রমণীর কথা। তিনি আর কেউ নন, তিনি সুলতানা বাইদা, বাবরের হাতে নিহত সুলতান ইব্রাহিম লোদির মা। আগেও যিনি বাবরকে বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করেছিলেন। বাবরের প্রিয় তাহির বেগ, মাহিম বেগম, হারেমের অন্যান্য বেগমরা ও শাহীর আরও গুরুত্বপূর্ণ পদাধিকারী মানুষেরা সকলেই চাইলেন এইবার সুলতানা বাইদার কঠোর শাস্তি হোক, না হলে প্রজাদের কাছে বার্তা যাবে বাদশাহকে খুন করা খুবই সোজা। এতে চাগদাই বংশের শৌর্যহানি হবে। অপরাধীকে শাস্তি দিতে সকলেই প্রস্তুত। সম্রাট দূতকে নির্দেশ দেন বন্দিনী সুলতানাকে তার এই শয়নকক্ষে নিয়ে আসতে। সুলতানা বাইদাকে নিয়ে আসা হলো বাবরের বিশ্রাম কক্ষে। বৃদ্ধ সুলতানার দুদিকে অস্ত্র হাতে দুই রক্ষী, সম্রাটের নির্দেশের অপেক্ষায়। নির্দেশ পেলেই প্রহরীরা বৃদ্ধার মাথা আলাদা করে দেবে তার শরীর থেকে। দুই রক্ষী প্রস্তুত এই আদেশ পালনের জন্য। বাবর দেখলেন বৃদ্ধার চোখে মুখে কোনো শোক নেই, কোনো অনুতাপ, কোনো ভয়, কিছুই নেই। বরং বাবরের দিকে সোজাসুজি তাকিয়ে যে চোখ, সেখানে এক ক্রূর হাসি, বিজয়িনীর অহংকার। বাইদা বললেন, সম্রাট, অনেক হয়েছে, আমার মৃত্যুদণ্ড কার্যকর করুন এবার। আমি যতদিন বাঁচব আপনার মৃত্যুই আমার একমাত্র পথ। আমি সন্তান হত্যাকারীকে আমার শেষ নিঃশ্বাস অবধি ক্ষমা করতে পারবো না। যদি বাঁচতে চান, এই বৃদ্ধার মৃত্যুই আপনার একমাত্র পথ। অসুস্থতা চরম সত্ত্বেও বাবরের এখনো মনে হচ্ছে শারীরিক শক্তির বলে তিনি উঠে দাঁড়াতে পারবেন, আর ওই উদ্ধত বৃদ্ধাকে উপযুক্ত জবাবও দিতে পারবেন। শুধু ওই চোখ দুটোতেই তরবারির আঘাত হানতে তার এখনো বড্ড কষ্ট হবে। তিনি শাস্তি ঘোষণা করলেন। সম্রাটের মুখে উচ্চারিত হলো প্রথম শব্দ, মা। সম্রাটের কক্ষে উপস্থিত সকলেই চমকে উঠলেন এই মা ডাকে। কি ছিল ওই ডাকে যে তীব্র প্রতিহিংসায় জর্জরিত লোদি সুলতানার বুকের ভেতরও কেঁপে উঠল? বাবরের চোখ থেকে চোখ নামিয়ে নিলেন তিনি। বাবর সোজাসুজি চোখ রেখেছেন অপরাধিনীর চোখে। ক্ষীণ অথচ দৃঢ় কণ্ঠে উচ্চারিত হলো, আপনি এখন আর পুত্র শোকে পীড়িত মা নন। আমি অন্তত খুশি যে আপনার পুত্র বিয়োগের শোক দূর হয়েছে। বাইদা কিছু একটা প্রতিবাদ করতে যাচ্ছিলেন, বাবর থামিয়ে দিলেন। আপনি এখন কেবলমাত্র প্রতিহিংসা পরায়ণা প্রতিশোধকামী এক নারী, যাকে আমি মা ডেকেছি। কিন্তু আমার শব্দেরা আজ প্রকৃত অর্থেই ব্যর্থ। তাই আপনি আমার মা ডাকে সাড়া দিলেন এইভাবে। আপনাকেও আমার সঙ্গে শাস্তি ভোগ করতে হবে। আপনি মুক্ত, সম্পূর্ণ মুক্ত। এই হিন্দুস্থানে আপনার কেশাগ্র স্পর্শ করতে পারবে না কোনো সম্রাট, কোনো শাহজাদা, কোনো সৈন্য। আমি আদেশ দিচ্ছি, আপনাকে মুক্ত করা হোক। আপনি যান, আপনার নিজ গৃহে ফিরে যান। এই আমার আদেশ। আমার অনুকম্পার ক্ষমায়
আপনার শাস্তি। সমস্ত কক্ষ জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল কিছুক্ষণ। বাইদা প্রথমে হতবাক হয়ে চুপ করেছিলেন, তারপর প্রায় চেঁচিয়ে কেঁদে বললেন, চাই না, চাই না আমি এই ক্ষমা, চাই না কোনো অনুকম্পা, আমি মরতে চাই। আমি সম্রাট বাবরকে সমগ্র ভারতবর্ষের কাছে হত্যাকারী হিসাবেই দেখাতে চাই। আমাকে হত্যা করুন সম্রাট, ঠিক যেভাবে যুদ্ধে আহত আমার প্রাণের সন্তান ইব্রাহিমের মাথা আপনি কেটে আলাদা করেছিলেন শরীর থেকে, সেই যন্ত্রণা আমাকেও দিন। আপনি নিষ্ঠুর। রক্তে রাঙা ওই হাত সমস্ত ভারতবর্ষ ও তার ইতিহাস মনে রেখে দিক। এই ক্ষমা অনুকম্পা আমি চাই না। নিষ্ফল হলো বৃদ্ধার আর্তনাদ। বাবরের নির্দেশে প্রহরীরা বাইদাকে প্রাসাদের বাইরে এনে মুক্ত করে দিল, আর প্রাসাদের ভেতর গৃহকক্ষে বাবরের দীর্ঘশ্বাসে মিশে রইল কয়েকটা শব্দ। আমি মরি, তবু তুমি বাঁচো।